হ্যালো বন্ধুরা, আজকে প্র্যাকটিস সেট 4 নিয়ে চলে এসেছি এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করে। তার আগে আমরা এনটিপিসি পরীক্ষার সিলেবাস কিন্তু দেখে নেব। দেখো, তোমাদের 3টে সাবজেক্ট রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বার থাকবে, ম্যাথামেটিক্সের উপর 30 নাম্বার থাকবে, আর জেনারেল ইন্টেলিজেন্সের উপর কিন্তু 30 নাম্বার থাকবে। টোটাল পরীক্ষাটা 90 মিনিটের মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের এই 100 নম্বর কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। আজকের এই প্র্যাকটিস সেট 4, এই প্র্যাকটিস সেট 4 এ কিন্তু আমরা বাছাই করা প্রশ্ন রেখেছি আসন্ন গগনযান মিশন নিয়ে, ভারতের প্রথম কাগজবিহীন বাজেট নিয়ে, অমৃত উদ্যোগ নিয়ে এবং ভাসমান জাতীয় উদ্যান নিয়ে আমরা কিন্তু প্রশ্ন এই সেটে পাবে। বাছাই করা প্রশ্ন সেট। চলো আজকের প্রশ্ন সেটগুলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ভারতের কোন ভারতীয় সঙ্গীতজ্ঞের নামে একটি ক্ষুদ্র গ্রহের নামকরণ করা হয়েছে? খুব বাছাই করা সেট নিয়ে কিন্তু চলে এসেছি। আজকের প্র্যাকটিস সেট 4 এনটিপিসি পরীক্ষাকে কিন্তু টার্গেট করে এই প্র্যাকটিস সেট 4 আনা হয়েছে। এর আগে 3খানা আমরা প্র্যাকটিস সেট করেছি, আজ প্র্যাকটিস সেট 4 বলছে কোন ভারতীয় সঙ্গীতজ্ঞের নামে একটি ক্ষুদ্র গ্রহের নামকরণ করা হয়েছে? এ আর রহমান, জাকির হোসেন, পণ্ডিত ইয়াসরাজ নাকি আশা ভোসলে? দেখো, সঠিক উত্তর হচ্ছে পণ্ডিত ইয়াসরাজ। আমরা ডিটেলসে দেখব। পণ্ডিত ইয়াসরাজ 1930 সালে 24শে জানুয়ারি আর 2020 সালের 18ই আগস্ট তিনি প্রয়াত হয়েছেন এবং ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ছিলেন যিনি মেওয়াতি ঘরানার সাথে যুক্ত। পণ্ডিত ইয়াসরাজ, তার নামেই কিন্তু একটা ছোট্ট গ্রহের নামকরণ করা হয়েছে। তিনি কি কি পুরস্কার পেয়েছেন দেখো, পদ্মশ্রী পেয়েছেন, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন, পদ্মবিভূষণ পেয়েছেন, সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছেন। আর বাকি যে অপশনগুলো আমরা দেখলাম, এ আর রহমান, তোমরা জানো এ আর রহমান একজন গায়ক, গীতিকার এবং চলচ্চিত্র সুরকার। তিনিও পদ্মভূষণ পেয়েছেন। 6টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে তার নামে, 2টি একাডেমিক পুরস্কার রয়েছে, একটি গ্র্যামি পুরস্কার রয়েছে, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও রয়েছে এ আর রহমানের নামে। আমরা জাকির হোসেনকে দেখে নেব। জাকির হোসেন মহারাষ্ট্রের একজন ভারতীয় তবলাবাদক। প্রায় এই প্রশ্নটা আসে যে তবলা সাথে কে যুক্ত? জাকির হোসেন। আর আশা ভোসলে একজন প্লেব্যাক সিঙ্গার। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন ছিল ক্ষুদ্র গ্রহের নামকরণ করা হয়েছে কার নামে? সেটি হয়ে গেল পণ্ডিত ইয়াসরাজের নামে। চলো পরের প্রশ্ন দেখব। স্বাস্থ্য মন্ত্রকের অধীনে অমৃত উদ্যোগ কিসের সাথে সম্পর্কিত? এই অমৃত উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রকের অধীনে এটি কিসের সাথে সম্পর্কিত তোমাদের বলতে হবে। 4টে অপশন আছে। অ্যাপ্লিকেশন এর জন্য একটি উইন্ডো সুবিধা, যাদের ট্র্যাকিং এবং প্রক্রিয়াকরণ বা ওষুধের জন্য অনুমোদন পায় সেইটা। অপশন বি বলছে কেন্দ্রগুলির প্রাপ্যতা, যেখান থেকে মানব সম্পন্ন জেনেরিক ওষুধ সকলের জন্য উপলব্ধ হয়। অপশন সি বলছে আউটলেটেড বা ক্যান্সার, যা ক্যান্সার ও কার্ডিওভাস্কুলার রোগের ওষুধ সরবরাহ করে। আর অপশন ডি বলছে ওয়েব ভিত্তিক যে টেলিকম মেডিসিন। এই অমৃত স্বাস্থ্য মন্ত্রকের অধীনে যে অমৃত উদ্যোগ, এটা কিন্তু অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আউটলেটেড বা যা ক্যান্সার এবং কার্ডিওভাস্কুলার যে রোগের ওষুধ সরবরাহ করে, সেটা কিন্তু এই অমৃতের উদ্যোগের সাথে সম্পর্কিত। আমরা ডিটেলসে দেখব। দেখো, অমৃত কথার অর্থ হচ্ছে অ্যাফোর্ডেবল মেডিসিন অ্যান্ড রেলিয়া ইমপ্ল্যান্ট ফর ট্রিটমেন্ট। এই কর্মসূচির অংশ হিসাবে কিছু খুচরো যে আউটলেটেড গুলো রয়েছে, সেখানে ক্যান্সার এবং হৃদরোগের যে ওষুধ আছে সেগুলোকে অনেক বেশি ডিসকাউন্টে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। নিয়ারলি তোমার ওখানে 50 থেকে 60% কিন্তু ডিসকাউন্টে এই ওষুধগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এই অমৃত প্রকল্পের লক্ষ্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। 100 থেকে 120 মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? 100 থেকে 120 মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? আগে আমরা জানবো মৌলিক সংখ্যা কাকে বলে।
মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে তারা ডিভিজিবল নয়। এখন 100 থেকে 120 মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে দেখো। 100 থেকে 120 মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো প্রথমেই পাবে 101। 101কে শুধুমাত্র 1 এবং 101 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল নয়। 103 সেরকমই মৌলিক সংখ্যা। 107, 109, 113। টোটাল কটা পেলাম আমরা? 1, 2, 3, 4, 5। সুতরাং 5টি মৌলিক সংখ্যা পেলাম 100 থেকে 120 মধ্যে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব। এখানে এটা রিজনিং এর একটা প্রশ্ন। দেখো বলছে কোন যুক্তিটি বৈধ সেটা তোমাদের বলতে হবে। কোন যুক্তিটি বৈধ? দেখো বলছে ভারত সরকারের নাগরিকদের একটি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত। ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত। যুক্তি বলছে হ্যাঁ, এটি ভারতের নাগরিকদের ব্যাংকে যাওয়ার প্রয়োজন ছাড়াই বিশ্বের যে কোনো জায়গায় অর্থ পাঠাতে সাহায্য করবে। আর অপশন 2 বলছে, মানে যুক্তি 2 বলছে ক্রিপ্টোকারেন্সি বিকেন্দ্রীকৃত বা তার উপরে সরকার বা ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই। কোনটা তোমাদের কাছে সঠিক যুক্তি বলে মনে হচ্ছে, হ্যাঁ অথবা না? দেখো, যদি তোমরা এই ক্রিপ্টোকারেন্সির কথা বলো, ক্রিপ্টোকারেন্সি হচ্ছে অ্যাডভান্স কারেন্সি, যেটা বিশ্বের যে কোনো জায়গায় তোমরা ইনস্ট্যান্ট মানি পাঠাতে পারবে, টাকা পয়সা অর্থ পাঠাতে পারবে। এটা একটা টেকনোলজি এবং টেকনোলজির সাথে সকলকে অ্যাডাপ্ট করা উচিত। সুতরাং 1 নম্বর যুক্তিটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার 2 নম্বরের যুক্তিটা বলছে যে না, ক্রিপ্টোকারেন্সি বিকেন্দ্রীকৃত। যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন যে আর্থিক দুর্নীতি বা টেরোরিস্টরা এই কারেন্সিটা ব্যবহার করছে, হ্যাঁ, যে বিভিন্ন ফ্রড কেসগুলো চলে আসছে, সেই জন্য সরকার বা ব্যাংকের এর উপরে কোনো নিয়ন্ত্রণ থাকছে না। তাহলে এখানে হ্যাঁ বা না এই দুটো অপশান রয়েছে, দুটো যুক্তিই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই এখানে অপশান ডিতে দেখো 1 এবং 2 উভয়ই বৈধ। তা আমি এখানে অপশান 1 এবং 2 দুটো অপশানটাই নিচ্ছি। তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন দেখব যে বিকল্প থেকে যে আলাদা সেটি নির্বাচন করো। এখানে 4টে নাম্বার সিরিজ, 4টে জিনিস রয়েছে, নাম্বার রয়েছে, কোনটি আলাদা তোমাদের বলতে হবে। দেখো এবার এদের মধ্যে আলাদা বা সিমিলারিটি গুলো একটু খুঁজে বার করি। 16:25 রয়েছে। 16 কার স্কোয়ার, 4 স্কোয়ার, 25 কার স্কোয়ার, 5 স্কোয়ার, হলো 36 কার স্কোয়ার, 6 স্কোয়ার, 49 কার স্কোয়ার, 7 স্কোয়ার, 64 কার স্কোয়ার, 8 স্কোয়ার, 9 স্কোয়ার হচ্ছে 81। তার মানে আমরা এ বি সি এই 3টে অপশানে প্রত্যেকের কিন্তু বর্গ সংখ্যা পাচ্ছি, মানে স্কোয়ার রিলেটেড সংখ্যা পাচ্ছি। কিন্তু এই অপশান ডিতে দেখো তো, এই 50 কি কাউ স্কোয়ার? না, 25 স্কোয়ার, 5 স্কোয়ার 25, কিন্তু এটা কোনো স্কোয়ার বা বর্গ সংখ্যা নয়। আমাদের বলেছে যে এর মধ্যে আলাদা কোনটা, সুতরাং অপশান ডি হয়ে যাবে আলাদা। ঠিক আছে, বা অসম, এই প্রত্যেকটা থেকে সিমিলার নয়। পরের প্রশ্ন দেখো, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বা এই যে PMEGP এর সাথে যুক্ত? PMEGP এটির সাথে প্রধানমন্ত্রীর কোন কর্মসংস্থান সৃষ্টি যুক্ত, কোন কেন্দ্রীয় মন্ত্রক যুক্ত? ঠিক আছে, মাইক্রো ও ক্ষুদ্র মাঝারি উদ্যোগ, নাকি বাণিজ্য শিল্প মন্ত্রণালয়, নাকি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, নাকি কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়? দেখো এইটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়। এই প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টির সাথে যুক্ত। আমরা ডিটেলসে দেখব। দেখো এই যে PMEGP, এই যে কর্মসংস্থান সৃষ্টির যে কর্মসূচি প্রধানমন্ত্রীর, সেটি একটা ভর্তুকি কর্মসূচি। 2008 সালে গ্রামীণ এবং শহরের ক্ষুদ্র উদ্যোগ প্রতিষ্ঠার জন্য কিন্তু এই কর্মসূচিটা নেওয়া হয়েছিল। এটা একটা স্কিম। এই স্কিমে কিছু জিনিস আছে, যে উদ্যোক্তাদের কারখানা বা ইউনিট স্থাপন করার অনুমতি দিচ্ছে, 18 বছরের বেশি বা
বেশি বয়সী লোকরা এই স্কিমে আবেদন করতে পারবে এবং ঋণ হিসাবে কিছু টাকা পয়সা তারা পাবে। 25 লাখ পর্যন্ত সর্বোচ্চ ঋণ পাবে। ঠিক আছে? পরিষেবা সেক্টরের জন্য 10 লাখ মতন পাবে। এই যে স্কিমটা, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি। তাই এটা যে পালন করছে, যে মন্ত্রক এটাকে রক্ষণাবেক্ষণ করছে, সেটি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক। ঠিক আছে? তোমরা পুরো ডিটেলসটা দেখে নেবে, পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, একবার করে রিডিং মেরে নেবে। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখো। নিচের কোন স্থানে 1905 সালের 7ই আগস্ট স্বদেশী আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু বাছাই করা প্রশ্ন কিন্তু এই সেটে তোমরা পাবে, প্র্যাকটিস সেট করে। বলছে যে স্বদেশী আন্দোলন হয়েছিল 1905 সালে 7ই আগস্ট, কোন স্থানে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল? যে স্বদেশী আন্দোলনের ঘোষণা হয়েছিল কোন স্থানে? 4টে অপশন আছে, ওয়েলিংটন স্কোয়ার কলকাতা, কলকাতা টাউন হল, নাকি কানাইঘর লেন কলকাতা, নাকি বেঙ্গল ন্যাশনাল কলেজ কলকাতা। দেখো, যে 1905 সালে যে স্বদেশী আন্দোলন শুরু হবে, তার জন্য কিন্তু কলকাতা টাউন হলে কিন্তু এটা ঘোষণা করা হয়েছিল, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল কলকাতা টাউন হলে। আমরা একটু ডিটেলসে দেখি। স্বদেশী আন্দোলন 1905 সালে এই কলকাতা টাউন হলে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল, এবং 1905 সালে জুলাই মাসে ভারতের যে ভাইসরয় ছিলেন লর্ড কার্জন, তখন বঙ্গভঙ্গ ঘোষণা করেছেন, এবং জাতীয় কংগ্রেস এই স্বদেশী আন্দোলনের কিন্তু সূচনা করেছেন। ঠিক আছে? স্বদেশী আন্দোলন বা প্রতিবাদী আন্দোলন হিসাবে শুরু হয়। দেশে প্রথমে বয়কট শুরু করেছিল বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা রাজপথ রায় ইত্যাদি প্রমুখ নেতা স্বদেশী আন্দোলনের। দাদাভাই নরওজি নেতৃত্বে 1906 সালে কলকাতার একটা অধিবেশন হয়েছিল, কংগ্রেসের অধিবেশনে। এখানে স্বদেশী প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছিল। ঠিক আছে? সিমিলারলি আরও কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা দেখব। খিলাফত আন্দোলন 1919 সালে লখনৌতে হয়েছিল। এই উদ্দেশ্য ছিল তুরস্কের যে খালিফা ছিল তার অধিকার প্রতিষ্ঠা করা। আইন অমান্য আন্দোলন 1930 থেকে 1934 পর্যন্ত হয়েছিল, এবং সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য কিন্তু গান্ধীজি এই আন্দোলন করেছিলেন দান্ডি যাত্রার মাধ্যমে। দান্ডি মার্চটা কবে হয়েছিল? 12ই মার্চ হয়েছিল সবরমতী আশ্রম থেকে, এবং গান্ধীজি তার 78 জন সহযোগীকে নিয়ে 241 মাইল পথ অতিক্রম করে এই কিন্তু দান্ডি মার্চ করেছিলেন। সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে তিনি ব্রিটিশদের আইন ভঙ্গ করেছিলেন। ঠিক আছে? এই আইন অমান্য আন্দোলনের সূচনা করেছেন 1930 সাল থেকে 1934 সাল পর্যন্ত আইন অমান্য আন্দোলন হয়েছিল। আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন দেখলাম। এবার পরের প্রশ্নতে চলে যাব। এবার একটা সিরিজ চলে এসছে, বলছে 76-16, 56-12, 21 এর পরের কোন নাম্বারটা হবে? কিভাবে দেখো সিরিজটা হচ্ছে সেটা একটু দেখো। এটা অনেক স্টুডেন্ট দেখেছি এটা স্কিপ করে গেছে, কিন্তু এটা কিন্তু খুব একটা ইজি কোশ্চেন, কিন্তু তোমাদের একটুখানি ধরার টেকনিকটা দেখতে হবে। দেখো 76 এর সাথে যদি আমি +4 করে দিই, কত হচ্ছে? 80। 80 কে 16 দিয়ে ডিভাইড করলে কত? 5। ভুল বললাম, 76 আছে, একে যদি আমি 4 অ্যাড করে দিই এর সাথে, কত হচ্ছে? 80। 80 কে 5 দিয়ে ডিভাইড করছি, 16 পাচ্ছি। 56 এর সাথেও সিমিলারলি যদি আমি 4 অ্যাড করে দিই, কত হচ্ছে? 60। 60 কে 5 দিয়ে 12 দিয়ে ডিভাইড করছি, 5 আসছে। ঠিক আছে? সেরকমই দেখো প্রত্যেকটাকে যোগ 4 ভাগ 5, যোগ 4 ভাগ 5 করো তো। সেরকম 21 কে যদি 4 যোগ করি তাহলে কত হবে? 25 ভাগ 5 করব, কত বেরোবে? 5। অপশন বি। একটু ট্রিকি ছিল, যোগ করে 4 যোগ 5 ভাগ। ঠিক আছে? তাহলে এই সিরিজটা কমপ্লিট হবে। দেখবো পরের প্রশ্ন। দেখো, চ্যাং উপজাতিদের দ্বারা পরিবেশিত চ্যাংসাং নৃত্য কোন রাজ্যের আদিবাসীরা এই নৃত্যটা পালন করে? বা চ্যাং উপজাতিদের দ্বারা এই যে চ্যাংসাং নৃত্য কোথায় দেখা যায়? 4টে অপশন, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম। দেখো সঠিক উত্তর হচ্ছে এই নাগাল্যান্ড। আমরা ডিটেলসে দেখবো এই চ্যাং উপজাতির নাচের ব্যাপার। চ্যাং উপজাতি এই যে লোকেরা
জুলাই মাসে কিন্তু এই নাকটিউলুম বলে একটা উৎসব হয়, সেখানে কিন্তু এই চ্যাসাং নৃত্য পরিবেশন করে। চ্যাসাং নৃত্য পরিবেশন করে সেই স্থানকে সম্মান জানাতে কিন্তু তারা এই চ্যাসাং নৃত্য পরিবেশন করে। নাগাল্যান্ডে সাধারণত অধিবাসীরা এটা করে থাকে। আরো কিছু ইনফরমেশন আমরা দেখে নেব। পুং পুং হচ্ছে পুংচোলাম, এই যে নাচটা পুংচোলাম, এটা মণিপুরে একটি লোকনৃত্য। আর লাহো লাহো হচ্ছে মেঘালয়ের একটি লোকনৃত্য। আর চেরা হচ্ছে মিজোরামের একটি ঐতিহ্যবাহী বাঁশ নাচ। দেখো এখানে প্রত্যেকটা যে যে স্টেট গুলো ছিল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, সেই সব স্টেটের কিছু লোকনৃত্য কিন্তু আমি নিয়ে এসেছি। এই যে পুংচোলাম এটা মণিপুরের, লাহো মেঘালয়ের, আর চেরা হচ্ছে মিজোরামের। ঠিক আছে, পুরো ইনফরমেশনটা তোমরা পিডিএফ পেয়ে যাবে, একবার করে রিডিং মেরে নেবে, টেলিগ্রামে থাকবে পিডিএফ। বাহ, এবার এটা সুন্দর অঙ্ক চলে এসছে। ভগ্নাংশের লসাগু নির্ণয় করো। তখন ভগ্নাংশের লসাগু বা ভগ্নাংশের গসাগু রিলেটেড একটা ভিডিও কিন্তু করা আছে, তোমরা দেখে নেবে চ্যানেল থেকে। তা ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে গেলে প্রথমের ওপরের যে অংশগুলো রয়েছে তার লসাগু, নিচের গুলো গসাগু, মানে লবের লসাগু আর হরের গসাগু। আমার এখানে লিখতে অসুবিধা হচ্ছে, লবের লসাগু আর হরের গসাগু। তার উপরে যদি লসাগু করি 2, 3, 2, 3 আর 4, এর লসাগু কত হবে বলো তো? এর লসাগু হবে 12। আর এদের গসাগু কত হবে? 5, 7 আর 9। এদের গসাগু দেখো 1 হবে, কারণ প্রত্যেকেই 5 দিয়ে যদি 7কে ভাগ করি 1 আসবে, 1 9কে ভাগ করলে গসাগু এদের 1 হয়ে যাবে বাই ডিফল্ট। তার মানে 12/1 হবে এদের ভগ্নাংশের লসাগু। অপশন, লাস্টের অপশনটায় 12 আছে। ঠিক আছে, চলো পরে প্রশ্ন দেখবো। ভারতে আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপ সহ ভূখণ্ডের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত? খুব সুন্দর প্রশ্ন। ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত? ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 7516.6 কিলোমিটার। 7516.6 কিলোমিটার হচ্ছে ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো। পরে একটা অঙ্ক রয়েছে, 24 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 3:5। তাহলে এখানে অ্যাসিড লিখলাম আর এখানে ওয়াটার করে লিখলাম। ঠিক আছে, কত? 3:5 হচ্ছে অ্যাসিড এবং জলের অনুপাত। 24 লিটার মিশ্রণ আছে, মানে 5 আর 3 8, টোটাল 8 ভাগ। 8-এর সাথে 24 কত রিলেটেড? 3 রিলেটেড, তাই তো? 8-এর সাথে 24 গুণ করলে কত হয়? 24 হচ্ছে 3 গুণ, তাই তো? তার মানে এখানে প্রত্যেকটার সাথে 3 গুণ করি, কত দাঁড়াচ্ছে? 9 আর 15। তার মানে এখন 24 লিটার মিশ্রণে অ্যাসিড আছে আমার 9 লিটার আর জল আছে আমার 15 লিটার। ঠিক আছে, এবার বলছে আরো 6 লিটার জল যোগ করা হলো। তার মানে এই যে 15 লিটার জল রয়েছে এর সাথে আরো 6 লিটার জল যোগ করা হলো। 9 লিটার তো অ্যাসিডই থেকে গেছে না, অ্যাসিডটা তো আমরা যোগ করিনি। তাহলে কত দাঁড়াচ্ছে? 9:15 আর 6 কত? 21। 9:21 দাঁড়াচ্ছে। 9:21 আছে না, ওটাকে তো ছোট করা যাবে। 3:7। দেখো কোন অপশনে আছে? 3:7 অপশন এ তে আছে। বুঝতে পারলে? এটা আমি এখানে লেখাটা হয়তো খারাপ হয়েছে মাউস দিয়ে করছি বলে, কিন্তু তোমরা বুঝে নাও যে দেখো 3:5 অনুপাতে আছে, মানে টোটাল 8 ভাগ আছে এই যে। কিন্তু আমাকে বলেছে টোটাল 24 লিটার জল আছে, তাহলে 8 এর সাথে 24 কত? 3 8 24, মানে 3 মাল্টিপল। সেরকম এই যে অনুপাতগুলোকে 3 দিয়ে গুণ করলাম, তার মানে 9 লিটার অ্যাসিড আছে আর 15 লিটার জল আছে। এখন অ্যাসিড তো আমাকে আর যোগ করেনি, জল যোগ করেছে। তাহলে 15 লিটার জল ছিল, 6 লিটার জল যোগ করলে 21 লিটার হলো, অনুপাত করলে 3:7। বাহ, এটাও খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ রিজনিং। দেখো বলছে সঠিক উত্তর নির্বাচন করো, এখানে কত বসবে। দেখো, হ্যাঁ দেখো তো, 5 3 4 মাঝখানে আছে 19। আচ্ছা, এখানে 6 4 5 মাঝখানে আছে 29। দেখো তো কিভাবে সম্পর্কিত হচ্ছে এই 19
আমি যদি 5-এর সাথে 3 গুণ করি, 3 × 5 = 15 আর 4 যোগ করি 19, 4 × 6 = 24, 5 যোগ করি 29। ঠিক সেরকমই 5 × 7 = 35, 6 যোগ করবো 41। হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন ধারায় সংবিধান সংশোধনের জন্য সংসদের ক্ষমতা এবং তার পদ্ধতির কথা বলা হয়েছে? আলটিমেটলি কোশ্চেনটা হচ্ছে সংবিধান সংশোধন কত নম্বর ধারায় রয়েছে? 352, 249, 368, 356। দেখো সঠিক উত্তর হচ্ছে 368 নম্বর ধারায় কিন্তু সংবিধানের সংশোধন কিন্তু করা যায়। সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকার থেকে কিন্তু নেওয়া হয়েছে। আমরা আরো কিছু ডিটেলসে দেখব। ও আচ্ছা, আমি তোমাদের মুখে বলে দিই, 352 নম্বর ধারা, 352 নম্বর ধারাতে কি হয়? 352 নম্বর ধারাতে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে। ন্যাশনাল এমার্জেন্সি বা রাষ্ট্রপতির শাসনের কথা বলা হয়েছে। আর 356 নম্বর ধারায় কিন্তু স্টেট এমার্জেন্সির কথা বলা হয়েছে। আর 368 নম্বর ধারা, এটাতে সংবিধান সংশোধন করা যায়। ঠিক আছে, এখানে একটা রিজনিং দেখো যে এই ফাঁকা স্থানটার মধ্যে কি বসবে। দেখো প্রত্যেকটা অপশান গুলো ফার্স্টে দেখো, এই চিত্রগুলো দেখো আর এর সাথে অপশান গুলো দেখো। দেখো তো এই অপশানটা কি হতে পারে? এই কোনার এই অংশটা দেখো, এইগুলো প্রত্যেকটা অপশানে একটা করে দাগ আছে, এখানে একটা খোপ মতন আছে, তার সুতরাং এই অপশানটা হবে না। এখানে দেখো তো এই দাগটা, এটা কোনোটাই মিলছে, এটাও তার মানে হবে না। পড়ে থাকলো দুটো। এইবার দেখো প্রত্যেকটা খোপে একটা ব্ল্যাঙ্ক আর একটা কালার, তার মানে এখানে ব্ল্যাঙ্ক আর একটা কালার হবে, এখানে দেখো দুটোই কালার আছে, সুতরাং এটাও বাদ। তাহলে এই অপশানটা হবে, অপশান সি হবে কিন্তু এটা কারেক্ট অ্যান্সার। দেখলে কিভাবে আমরা কিন্তু এলিমিনেট করে এইটা করতে পারি। ভারতের প্রথম কাগজবিহীন বাজেট কোনটি? ভারতের প্রথম কাগজবিহীন বাজেট কোনটি? 2021-22 নাকি 2019-20, 2020-21 নাকি 2018-19? সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় বাজেট 2021-22 কিন্তু প্রথম কাগজবিহীন বাজেট। দেখো ডিটেলসে দেখো, 1 ফেব্রুয়ারি 2021 অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু কাগজবিহীন বাজেট পেশ করেছিলেন। সেই সময় যে কোভিড মহামারী চলছিল, সেই কারণে কিন্তু এই কাগজবিহীন বাজেট কিন্তু করা হয়। ঠিক আছে, লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে নিচের কোন গ্যাস উৎপন্ন হয়? 4টে অপশন আছে, নাইট্রোজেন অক্সাইড, লেড ড্রাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড নাকি লেড অক্সাইড। লেড নাইট্রেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে নাইট্রোজেন ডাই অক্সাইড কিন্তু উৎপন্ন হবে। দেখো এই যে উত্তপ্ত হলে সীসা মানে লেড নাইট্রেট, পিবিও, অক্সিজেন এবং নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করবে বা ভেঙে যাবে। এই যে ইকুয়েশনটা দেখো, 2PbNO3, 2PbO, এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন কিন্তু উৎপন্ন হচ্ছে এবং এর সাথে নাইট্রোজেন ডাই অক্সাইড কিন্তু বাদামি ধোঁয়াযুক্ত নাইট্রোজেন ডাই অক্সাইড কিন্তু উৎপন্ন হবে। পরের প্রশ্ন দেখব, 100 মিটার দৌড়ে এ বি কে 20 মিটারে পরাজিত করেছে, বি সি কে 10 মিটারে পরাজিত করেছে, তাহলে এ সি কে কত মিটারে পরাজিত করবে? এই প্রশ্নটাও দেখেছি অনেক স্টুডেন্টকে ভুল করতে। আমরা দেখবো আজকে এ বি কে 20 মিটারে পরাজিত করেছে, টোটাল 100 মিটারের দৌড়। তাহলে ধরো 100 মিটার এ গেছে, 20 মিটারে পরাজিত করেছে, মানে বি তার মানে 80 মিটার গেছে। এটা কত? এ ইস টু বি। এ ইস টু বি কত হচ্ছে বলো তো? 5:4। আচ্ছা অনুপাতটা করলাম না, ছাড়ো। আচ্ছা ধরো এখানে এ 100 মিটার গেছে, বি তার মানে কত মিটার গেছে? 80 মিটার গেছে। 10:8 লিখলাম। ঠিক আছে, এইবার বলছে বি সি কে 10 মিটারে পরাজিত করে।
বি সি কে 10 মিটারে পরাজিত করে মানে হচ্ছে বি সি কে 10 মিটারে পরাজিত। আচ্ছা, যদি বি তার মানে 100 যায়, সি তার মানে কত যাবে? 90 যাবে। তার মানে কত হচ্ছে? এখানে 10:9 হচ্ছে অনুপাত তাদের। এখানে অনুপাত হচ্ছে 10:8, এখানে 10:9। তাহলে দেখো এখানটার এই যে বি 8 আর এখানের বি 10, এই দুটো সেম হওয়া উচিত। তাহলে টোটাল যদি এ ইস টু বি ইস টু সি তে আমি যদি সাজাই তাহলে কত হবে বলো? এ বি তে যদি সাজাই তাহলে হবে 100, এখানে এইটা 10 দিয়ে গুণ হবে, 100:80, আর এটা 8 দিয়ে গুণ হবে, দেখো 80, 8×9 = 72। তার মানে এ যদি 100 মিটার যায়, বি 80 মিটার যাবে, সি 72 মিটার যাবে। তাহলে এ সি কে কত মিটারে পরাজিত করবে? 72 থেকে 100 বিয়োগ করো, 100 থেকে 72 বিয়োগ করো, 28 মিটারে পরাজিত করবে। দেখো, বুঝতে অসুবিধা হলে তোমরা কিন্তু কমেন্টে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভারতের নির্বাচন কমিশন, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, হলো ভারতের অবাধ নিরপেক্ষ নির্বাচনের নজরদারি করে। ঠিক আছে, ভারতের সংবিধানে কোন ধারাতে এই নির্বাচন কমিশনের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? 356 আমরা একটু আগে দেখে আসলাম, কিন্তু 356 নাকি 324, 352 নাকি ধারা 101? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন কিন্তু 324 নম্বর ধারাতে বলা হয়েছে। দেখো ডিটেলসে দেখো, 324 নম্বর ধারাতে নির্বাচন কমিশন বলা হয়েছে, সেটি হচ্ছে 15তম পার্টের অংশ, পার্ট 15 বা অংশ 15, এটা কিন্তু মনে রেখো, এর অংশ 324 থেকে 329 এই ধারাতে কিন্তু নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। এখানে সদস্যদের ক্ষমতা, কার্যকাল, মেয়াদ 324 থেকে 329 পর্যন্ত বর্ণনা করা হয়েছে। আরো একটু দেখো, এই যে 356 যেটা বললাম, যেটা রাষ্ট্রপতির শাসন বললাম 356তে, 352তে কি জরুরি অবস্থা, স্টেট এমার্জেন্সি, রাষ্ট্রপতি জরুরি ঘোষণা করতে পারে, এই রাষ্ট্রপতি স্টেট এমার্জেন্সি ঘোষণা করতে পারে। আর এই যে 101, সেটি হচ্ছে সংসদে যদি আসন শূন্যপদ থেকে থাকে সেই সম্পর্কিত কোনো ধারা। চলো 20 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সম্প্রতি 100% রেলওয়ে নেটওয়ার্ক বিদ্যুতায়নের জন্য কিন্তু ভারতের প্রথম রাজ্যে পরিণত হচ্ছে? 100% রেলওয়ে নেটওয়ার্ক বিদ্যুতায়ন মানে 100% তাদের ইলেকট্রিসিটি চলছে, ডিজেল পেট্রোল এগুলোতে চলছে না। তামিলনাড়ু, মহারাষ্ট্র, হরিয়ানা, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হবে হরিয়ানা। ডিটেলসে দেখো, 2023 সালে মার্চ মাসে হরিয়ানায় কিন্তু রেলওয়ে যে নেটওয়ার্ক ছিল তাদের 100% বিদ্যুতায়ন সম্পন্ন হয়ে গেছে। যে এই যে হরিয়ানার যে ব্রডগেজ মিটার রয়েছে, সেখানে 1700 কিলোমিটারের মতন যে রুট রয়েছে সেটাও কিন্তু 100% ইলেকট্রিসিটি করে ফেলেছে। তাতে কি হচ্ছে, তাতে এই যে অপরিশোধিত তেল বা এই যে ডিজেলের যে ব্যবহার করা হতো সেই সব ব্যবহার কমে গেছে। তাহলে কি হচ্ছে, অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বুঝতে পারছো? এই হরিয়ানা কিন্তু ওখানে অনেকগুলো রেলওয়ে ডিভিশন রয়েছে, আম্বালা, পানিপথ, কুরুক্ষেত্র, গুরগাঁও ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রধান প্রধান রেলওয়ে জংশন রয়েছে। প্রত্যেকটা কিন্তু 100% ইলেকট্রিকতে হয়ে গেছে এবং এটা ভারতের প্রথম রাজ্য হরিয়ানা। আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে না, 1966 সালে পাঞ্জাবে, পূর্ব পাঞ্জাব থেকে কিন্তু এই হরিয়ানাকে তৈরি করা হয়েছিল, মানে হরিয়ানা রাজ্য সৃষ্টি হয়। সরি, রাজধানী দিল্লিকে কিন্তু 3 দিক থেকে হরিয়ানা ঘিরে রয়েছে এবং হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, বর্তমান মুখ্যমন্ত্রী নায়েব সিং সাহানি, রাজ্যপাল বান্দারু দত্তায়েত। এক্সট্রা ইনফরমেশন গুলো তোমরা মনে রাখবে। হ্যাঁ, এরপরে আমরা 21 নম্বর প্রশ্ন দেখব। আচ্ছা দেখো, এখানে বলছে এই কোনটি সঠিক প্রতিবিম্ব হবে। এখানে দেখো প্রতিবিম্ব এইখানে রয়েছে, পিকিউতে একটা মিরর রয়েছে, এবার এটার সঠিক প্রতিবিম্ব নির্বাচন করতে হবে। প্রথমে দেখো এই ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু হয়েছে, তা ফার্স্ট ব্র্যাকেট থেকে যদি শুরু হয় তার প্রতিবিম্ব ও ব্র্যাকেট ক্লোজ হিসাবে আসবে। এখানে দেখো ব্র্যাকেট ওপেন হিসাবে রয়েছে, সুতরাং এটা হবে না। এখানে বাকি 3টে অপশনের মধ্যে দেখব যে কোনটি হতে পারে। দেখো
এইবার এইখানের অপশনটা দেখো তো, এখানে এই যে টু দি পাওয়ার বা পাওয়ারের মতন যে অ্যারো চিহ্নটা রয়েছে, এইটা অনেকটা একটু ওপরের দিকে রয়েছে, অক্ষরের ঠিক ওপরের দিকে। কিন্তু এইখানে দেখো তো এটা মাঝখানের ভেতরে অনেকটা ঢুকে গেছে বলে মনে হচ্ছে না, সুতরাং এটাও এর মিরর ইমেজ হবে না। এরপরে দেখো পড়ে রইলো বাকি দুটো অপশন। এবার এই দুটো অপশনের মধ্যে আমি কিন্তু আর এখানে দেখছি না এই দুটো অপশনের মধ্যে কোনটা আলাদা বা এদের মধ্যে ডিফারেন্স কি আছে। দেখো তো এখানে ডব্লিউ আছে আর এখানে দেখো এম আছে। এইবার আমি মিরর ইমেজের দিকে তাকাই, দেখো এখানে ডব্লিউ রয়েছে, ডব্লিউর যদি আমি এখানে মিরর রাখি ইমেজটা কিন্তু ডব্লিউই হবে। যদি নিচের দিকে আমার মিরর থাকতো তাহলে ওটা এম এর মতন দেখতে লাগতো। যেহেতু মিরর একদম সাইডে রয়েছে তাহলে ডব্লিউ ডব্লিউর মতোই দেখতে লাগবে। তাহলে তো আমার অপশন বি হয়ে যাচ্ছে, কারণ এখানে তো এম দিয়ে শুরু, এম এর মতন কিছু একটা দিয়ে শুরু। বোঝাতে পেরেছি? অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। আমরা পরের প্রশ্ন দেখব। অল ইন্ডিয়া মুসলিম লীগ অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? চারটে অপশন আছে, ঢাকা, বোম্বে, মাদ্রাজ নাকি সুরাট। অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়। আমরা একটু ডিটেলসে দেখি। অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 সালে 30শে ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন নবাব সেলিমুল্লাহ। ঠিক তার পরের বছর 1907 সালে করাচিতে পাকিস্তান লীগের এই প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছিল। এবং এই করাচি 1907 সালে এটাই হলো পাকিস্তান মানে অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম সম্মেলন করাচিতে, ঠিক আছে। আর অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? তিনি হলেন আগা খান। এবং এই মুসলিম লীগ কিন্তু বঙ্গভঙ্গকে কিন্তু সমর্থন করেছিল। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং এই বঙ্গভঙ্গকে সমর্থন জানিয়েছিল এই মুসলিম লীগ। আলীবর্দী খানের মৃত্যুর পর 1756 সালে বাংলার নবাব কে হন? আলীবর্দী খানের মৃত্যুর পর 1756 সালে বাংলার নবাব, চারটে অপশন আছে, মীর জাফর, সরফরাজ খান, সুজাউদ্দিন খান নাকি সিরাজউদ্দৌলা। দেখো সঠিক উত্তর কিন্তু সিরাজউদ্দৌলা। আমরা দেখব এই যে সিরাজউদ্দৌলা, আরো কিছু দেখব পয়েন্টস। দেখো 1756 সালে যখন আলীবর্দী খানের মৃত্যু হয় তখন সিরাজউদ্দৌলা বাংলার নবাব হচ্ছেন এবং তিনি ছিলেন মানে সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বশাসিত স্বশাসিত নবাব। এর পরে বাংলার নবাব হয়েছিল মুর্শিদকুলি খাঁ, কিন্তু তিনি ইংরেজদের প্রভাবে ছিলেন, তাই জন্য বাংলার শেষ স্বশাসিত নবাব যদি কাউকে বলা হয় সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। আলীবর্দী খান 1740 থেকে 1756 পর্যন্ত বাংলার নবাব ছিলেন, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বিখ্যাত বই ইন্দিরা, ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার, কে লিখেছেন? বিখ্যাত বই এই ইন্দিরা, ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার। চারটে অপশন আছে, রাজেন্দ্র সাক্সেনা, নন্দন লিনেকনি, এজে ফিন নাকি সাগরিকা ঘোষ। সঠিক উত্তর হচ্ছে সাগরিকা ঘোষ। এই সাগরিকা ঘোষ লিখেছিলেন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার, ঠিক আছে, ইন্দিরা। দেখো ডিটেলস দেখো, ইন্দিরা ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার, এটি ইন্দিরা গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি জীবনীমূলক বই, লিখেছেন সাগরিকা ঘোষ। বইটি প্রকাশিত হয়েছিল 2017 সালে। সাগরিকা ঘোষ একজন সাংবাদিক, কলামিস্ট এবং লেখক। আর 1998 সালে জিন ড্রিঙ্কাস এবং 2004 সালে ব্লাইন্ড ফেইথ, এই দুটো উপন্যাস কিন্তু সাগরিকা ঘোষের লেখা। তবে এক্সট্রা ইনফরমেশন গুলো মনে রাখার চেষ্টা করবে যদি কোনো না কোনো পরীক্ষায় তোমাদের চলে আসে। এই যে জিন ড্রিঙ্কাস আর ব্লাইন্ড ফেথ, এটা হচ্ছে সাগরিকা ঘোষের লেখা। তাছাড়াও তিনি কি করেছেন, নন ফিকশন বই হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথেইস্ট, সরি ভুল বললাম, হোয়াই আই অ্যাম এ লিবারেল ম্যানিফেস্টো, এই বইটা তিনি কিন্তু লিখেছিলেন, নন ফিকশন বই, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কালো মাটিতে সাধারণত কিসের উপাদান থাকে? কালো মাটিতে সাধারণত কিসের উপাদান দেখতে পাওয়া যায়? এই সাধারণত কিসের উপাদান কম থাকে? কোশ্চেনটা আমি ভুল বললাম। চুন, ম্যাগনেসিয়াম, ফসফরিক নাকি পটাশ, কিসের উপাদান কম থাকে? দেখো কালো মাটিতে কিন্তু
কালো মাটিকে কিন্তু আমরা রেগুর মাটিও বলি বা রেগুর মৃত্তিকাও বলি। এই কালো মাটিতে ম্যাগনেসিয়াম, পটাশ, ক্যালসিয়াম কার্বনেট দেখা যায়। দেখো অপশনে দেখো ম্যাগনেসিয়াম, পটাশ, এই যে ক্যালসিয়াম কার্বনেট মানে চুন, এগুলো সব দেখা যায়। তাহলে দেখা যায় না, কম থাকে, সেটা কি? এই যে ফসফরিক, এইটা কালো মাটিতে দেখা যায় না। কালো মাটি সাধারণত কোথায় দেখা যায়? মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ, এইসব অঞ্চলে এই কালো মাটি বা রেগুর মৃত্তিকা দেখা যায়। এটাকে কিন্তু ব্ল্যাক সয়েল কটনও বলে। এখানে কিন্তু তুলা চাষ বেশি হয়, মহারাষ্ট্রে জানো তুলা চাষ বেশি হয়। তাহলে এই ব্ল্যাক সয়েল কটন কিন্তু কালো মাটিকে বলা হয়। তাছাড়া কালো মাটিতে নাইট্রোজেন এবং ফসফরিক, এই দুটো উপাদান, এই যে ফসফরিক আর নাইট্রোজেন, এই দুটো উপাদান একদম কম থাকে। সেই জন্য কালো মাটির জল ধরে রাখার ক্ষমতা কিন্তু আবার বেশি এবং দুটো আঠালো হয়ে থাকে। কিছু বিখ্যাত পয়েন্টগুলো তোমরা কিন্তু পড়ে নেবে। আর পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্স থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। চলো পরের প্রশ্ন দেখো। নুয়াখাই জুহার। নুয়াখাই জুহার একটা উৎসব, সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসে হয়। উড়িষ্যার লোকেরা এই উৎসবটা পালন করে। সে কি ধরনের উৎসব? দেখো এই প্রশ্নের মধ্যেও কিন্তু তুমি একটা এক্সট্রা ইনফরমেশন পেলে যে নুয়াখাই জুহার এই উৎসবটা উড়িষ্যায় দেখা যায়। এবং কিসের উৎসব সেটা আমরা দেখব। কৃষি উৎসব নাকি গবাদি পশু পূজা উৎসব নাকি পশু দৌড় উৎসব নাকি নৌকা বাইচ উৎসব? দেখো উড়িষ্যার সাধারণত উৎকল কোস্ট, সেখানে নৌকা বাইচ কিন্তু দেখা যায় না। ওটা সাউথ ইন্ডিয়ায় বা কেরালা, কর্ণাটক, এইসব জায়গায় কিন্তু নৌকা বাইচ দেখা যায়। সুতরাং এই অপশনটা আমরা বাদই দিলাম। পশু দৌড়, এটাও কিন্তু সাউথ ইন্ডিয়া দেখা যায়, উড়িষ্যা কিন্তু এর মধ্যে পড়ছে না। এবার বাকি থাকলো দুটো অপশন, কৃষি উৎসব এবং গবাদি পশু পূজা উৎসব। দেখো আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যখন নতুন ফসল কাটা হয় তখন কিন্তু এই কৃষি উৎসব পালন হয় উড়িষ্যায়, নুয়াখাই জুহার। আমরা ডিটেলসে আরো দেখব। এই যে নুয়াখাই জুহার, এটা উড়িষ্যার ধানের ফসল কাটা একটা উৎসব। এই যে নুয়া, এর অর্থ হচ্ছে নতুন, খাই হচ্ছে খাদ্য, নতুন খাদ্য। আগস্ট সেপ্টেম্বর মাসে যখন ধান কাটা হয় সেই সময় কিন্তু এই উড়িষ্যার লোকেরা নুয়াখাই জুহার এই উৎসবটা পালন করে। নুয়া কথার অর্থ নতুন, খাই হচ্ছে খাদ্য, নতুন খাদ্য। এটি কবে হয়? হিন্দু ক্যালেন্ডার মাসে ভাদ্র মাসে হয়। গণেশ চতুর্থীর ঠিক একদিন পরে কিন্তু উড়িষ্যায় এই নুয়াখাই জুহার এই উৎসবটা পালিত হয়। পরে প্রশ্ন দেখব, তুজুকি জাহাঙ্গীরি মূলত কোন ভাষায় লেখা হয়েছিল? এই যে তুজুকি জাহাঙ্গীরি, এটা কোন ভাষায় লেখা হয়েছে? পালি, আরবি, ফরাসি নাকি সংস্কৃত? হ্যাঁ, দেখো তুজুকি জাহাঙ্গীরি কিন্তু ফার্সি ভাষায় লেখা হয়েছিল। আমরা একটু ডিটেলসে দেখি। তুজুকি জাহাঙ্গীরি বা জাহাঙ্গীরনামা, এটা কিন্তু মোগল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী। ঠিক আছে, ওনার একটা নাম ছিল নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। এনার আত্মজীবনী কিন্তু এই তুজুকি জাহাঙ্গীরি বা জাহাঙ্গীরনামা, ফার্সি ভাষায় লেখা। এবার এই মোগল সাম্রাজ্যে দুজন সম্রাটের নাম তোমরা পাবে যারা নিজেদের আত্মজীবনী লিখেছিল। একজন বাবর আর একজন হচ্ছেন এই জাহাঙ্গীর। বাবর লিখেছিল বাবরনামা আর জাহাঙ্গীরের জাহাঙ্গীরনামা বা তুজুকি জাহাঙ্গীরি, ফার্সি ভাষায় লেখা। ঠিক আছে, এই যে বাবর তার জীবনী বাবরনামা লিখেছিলেন। বাবরের সমাধি কোথায় আছে? বাবরের সমাধি কিন্তু কাবুলে আছে। আর এই জাহাঙ্গীরের সমাধি লাহোরে আছে। ঠিক আছে, মনে রেখো। আর সাসারামে কিন্তু শের শাহের সমাধি আছে, বিহারের সাসারাম। এরপরে একটা রিজনিং দেখব। 7 জন কর্মচারী একটি নির্দিষ্ট ক্রমানুসারে তাদের কারখানায় পৌঁছায়। আচ্ছা, 7 জন কর্মচারী রয়েছে, এই যে এই 7 জন কর্মচারী ওয়াইটি এর আগে পৌঁছায়। আচ্ছা, ওয়াইটি এর আগে পৌঁছায়, তাহলে আমি ফার্স্টে ওয়াই লিখলাম। টি এর আগে পৌঁছেছে, টি কে নিচে দিলাম, কিন্তু ডব্লিউ এর ঠিক পরে নয়। আচ্ছা, তার মানে ডব্লিউ এর ঠিক পরে নয়। ডব্লিউ তার মানে এইখানে ধরো লিখলাম ডব্লিউ, এর পরে কিছু নয়, মানে কিছু একজন আছে। সবার শেষে কারখানায় পৌঁছায় এক্স। আচ্ছা, এক্স পৌঁছায়, 7 জন আছে মানে 3 জন হয়েছে, এখানে একজন হতে পারে, 4, 5, 6, 7, এইভাবে আমরা এক্স কে সবার লাস্টে রাখছি। সবার লাস্টে বলে দিয়েছে এক্স পৌঁছায়, সবার শেষে পৌঁছায় এক্স। টি ঠিক পরেই পৌঁছায়। আচ্ছা, ডব্লিউ এর পরে না, সবার শেষে কারখানায় পৌঁছায় এক্স, টি এর ঠিক পরে পৌঁছায়। আচ্ছা, এক্স
টি এর ঠিক পরে, এই যে টি এর ঠিক পরেই পৌঁছেছে এক্স, মানে ছবি অনুযায়ী জেড ঠিক তারপরেই কারখানায় পৌঁছায়। আচ্ছা, টি এর ঠিক পরেই পৌঁছায় এবং জেড ঠিক তারপরেই কারখানায় পৌঁছায়। আচ্ছা, জেড এখানে, তার মানে জেড হলো টি এর পরে জেড, টি এর পরে এক্সও আছে। আচ্ছা, ডব্লু টি এর আগে পৌঁছায়, ডাব্লু টি এর আগে পৌঁছায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে দ্বিতীয় কর্মচারী কে? আচ্ছা, এখানে 7টা হয়েছে, দেখো তো 1 2 3 4 5টা হয়েছে, বাকি কে রইল? ইউ রয়েছে, তার মানে এই স্থানটা ইউ হতে পারে। টি হয়ে গেছে, ইউ হয়ে গেছে, ভি, ভি এর কথা তো বলেনি, দেখি ডব্লিউ এ ঠিক পড়ে না, সবার শেষে কারখানা। আচ্ছা, কোথাও ভি আছে কিন্তু দ্বিতীয় স্থানে, তার মানে আমরা প্রশ্ন অনুসারে দ্বিতীয় স্থানে ইউ এর কথাই আছে। অপশানেও যদি ভি নেই, এখানে দ্বিতীয় স্থানে কিন্তু ইউ এর কথাই আসছে, দ্বিতীয় কর্মচারী। তোমরা একবার নিজেরা অ্যাটেম্প করবে, কমেন্টে জানিও বা টেলিগ্রামে বলতে পারো যে তোমাদের অ্যান্সারটা কি আসছে। ঠিক আছে, চলো। কোন সালে 44তম সংবিধান সংশোধনী বা 11তম মৌলিক কর্তব্য যোগ করা হয়? দেখো, প্রশ্নের মধ্যেই কিন্তু তোমরা আর একটা করে অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছ। কি বলছে দেখো, 44তম সংবিধান সংশোধনী সেটি কবে হয়েছিল জানতে চেয়েছে সালটা, সেটা হয়েছিল 1978 সালে এবং এই সংশোধনীতে কিন্তু 11তম মৌলিক কর্তব্য কিন্তু যোগ করা হয়েছিল। যে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে কোথা থেকে সেটাও আমাকে জানাবে কমেন্টে। মৌলিক অধিকার আমেরিকা থেকে নেওয়া হয়েছে, আর কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে জানাবে। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে, আর 44তম সংবিধান সংশোধনে কিন্তু এই 1978 সালে কিন্তু একটা যুক্ত হয়েছে, মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত হয়েছে। চলো, কোন বেকারত্বকে কিছু পরিমাণ অর্থনীতির জন্য ভালো বলে মনে করা হয়? আচ্ছা, বেকারত্ব কিন্তু অর্থনীতির জন্য কোনোদিনই ভালো নয়, তা সত্ত্বেও একটা বেকারত্ব আছে যেটাকে অর্থনীতির জন্য ভালো মনে করা হয়। দেখো অপশন দেখো, চক্রীয় বেকারত্ব, ঘূর্ণনজনিত বেকারত্ব, মৌসুমী বা ঋতুকালীন বেকারত্ব, নাকি কাঠামোগত বেকারত্ব। দেখবো আমরা সঠিক উত্তর দেখব। সঠিক উত্তর এখানে হয়ে যাবে কিন্তু ঘূর্ণনজনিত। আচ্ছা, ঘূর্ণনজনিত বেকারত্ব কিন্তু অর্থনৈতিক দিক থেকে তুলনামূলক বলে ভালো মনে করা হয়। পুরো ডিটেলসে দেখো, এই ঘূর্ণনজনিত বেকারত্ব হচ্ছে অর্থনৈতিক দিকে ভালো মনে করা হয়, কারণ যখন কোনো কোম্পানি থেকে কোনো কর্মী রিজাইন দেয়, কিসের জন্য রিজাইন দেয়? অন্য ভালো কোনো অপরচুনিটি পেয়ে গেছে, সেই সময়টাকেই ঘর্ষণজনিত বেকারত্ব বলা হয়। ঘর্ষণজনিত বেকারত্ব বলা হয়, ঠিক আছে। আর চক্রীয় বেকারত্ব কি? যখন কোনো ব্যবসা যখন চলছে, মানে ঘর্ষণজনিত বেকারত্বের ক্ষেত্রে কি হচ্ছে, যখন একটা কর্মচারী তার অন্য কোনো কোম্পানিতে যাচ্ছে, মাঝখানে যে ডিউরেশনটা, মানে হচ্ছে একটা কোম্পানি থেকে সে তাড়িয়ে দেওয়া হয়েছে বা সে রিজাইন করেছে, পরের যে কোম্পানিতে যাবে সেই মাঝখানে যে ডিউরেশনটা, সেই টাইমে সে বেকার হয়ে রয়েছে, বেকারত্ব, সেটা হচ্ছে ঘর্ষণজনিত বেকারত্ব। কিন্তু যখন সে নতুন কোম্পানিতে জয়েন করবে, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সে দেখাতে পারবে, তাহলে তার আরো হাইক হতে পারে, তার পজিশন আরো বাড়তে পারে। সেই কারণে এই বেকারত্বটা কিন্তু কিছুটা পরিমাণে ভালো বলা হচ্ছে, মানে খুব অল্প সময়ের জন্য বেকারত্ব, কিন্তু কিছুটা পরিমাণে ভালো। আর পরের যে বেকারত্ব রয়েছে চক্রীয় বেকারত্ব, এটা কখন হয়? যখন কোনো ব্যবসায় কর্মচারী থাকে, সেই সব ব্যবসা যখন সংকোচন হচ্ছে, যেমন কোভিড পরিস্থিতিতে অনেক ব্যবসা যেমন বন্ধই হয়ে গেছে, তো সেখানে যেসব কর্মচারীরা কাজ করতো তাদের ছাঁটাই করতে বাধ্য হচ্ছে, সেটা হচ্ছে চক্রীয় বেকারত্ব। কাঠামোগত বেকারত্ব কি? কাঠামোগত বেকারত্ব হচ্ছে যখন অর্থনীতিতে শ্রমিকের দক্ষতার মধ্যে আর কর্মের মধ্যে তুমুল পার্থক্য। যেমন এই বর্তমানে কি হচ্ছে, বিভিন্ন সেক্টরে দেখবে, আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে লেবার পাওয়া যায়, সেই লেবার কিন্তু নেওয়া হচ্ছে না, কারণ সব অটোমেশন হয়ে গেছে, সমস্ত রোবট কাজ করে দিচ্ছে। তাহলে এই যে শ্রমিকগুলো যারা খেটে বিভিন্ন শিল্প দিয়ে খেটে দিত বা দৈনিক কাজ করতো, তাদের কি হলো? তারা কাঠামোগত বেকার, কারণ তারা এই অটোমেশন বা রোবট গুলোর সাথে তুলনামূলকভাবে পারবে না। আর মৌসুমী বা ঋতুকালীন বেকারত্ব কি? যখন একটি পরিস্থিতিতে কর্মশক্তির চাহিদা স্বাভাবিক থেকে কম থাকে, যে একটা বিশেষ কোনো ঋতুতে যখন চাহিদা কম থাকে, যেমন শীতকালে যেমন লেপ তোশকের চাহিদা দেওয়ার বেশি, সেখানে দেখবে কিছু লোক লেপ তোশকের কর্মে যুক্ত হয়ে গেছে, কিন্তু সেটা যখন গ্রীষ্মকাল, সেই জায়গায়
লেপ তোশক বা সেইটার এইখানে সেই সব শ্রমিকগুলো কাজ করবে না। সেটা তারা তখন বেকারত্ব, তাহলে ঋতুকালীন বেকারত্ব বা মৌসুমী বেকারত্ব, এই ধরনের বেকারত্বকে কিন্তু বলা হয়। চলো আমরা পরের প্রশ্ন দেখব। এখানে বলছে নিম্নলিখিত চিত্রে ত্রিভুজ অভিনেতাদের বলা হয়। এইখানে ত্রিভুজটা রয়েছে সেটা অভিনেতাদের, আর বৃত্তটি ভারতীয়দের রিপ্রেজেন্ট করছে সার্কেলটা, আর আয়তক্ষেত্র রিপ্রেজেন্ট করছে পিতাদের। আর বলছে অক্ষরের কোন সেট এমন একটি ভারতীয়দের প্রতিনিধিত্ব করে যারা অধ্যাপক অথবা পিতা। কথাটা মনে রাখো, অধ্যাপক এবং পিতা বলেনি কিন্তু, অধ্যাপক অথবা পিতা বলেছে। তাহলে অধ্যাপক কোন সেটটা? অধ্যাপক। বর্গক্ষেত্র অধ্যাপক দের ডিনোট করছে, এই যে বর্গক্ষেত্রটা রয়েছে এটা অধ্যাপকদের ডিনোট করছে। সার্কেল ভারতীয়দের ডিনোট করছে। আর এই যে পিতা কোনটা বলছে? ত্রিভুজ অভিনেতাদের। ত্রিভুজটা আমার লাগছে না, যেহেতু আয়তক্ষেত্র পিতাদের বলছে, মানে আয়তক্ষেত্র পিতাদের বলছে। তাহলে অধ্যাপক অথবা পিতা, আবার ভারতীয় হতে হবে। তাহলে ভারতীয়দের মধ্যে আমি ই কে পাচ্ছি, এফ কে পাচ্ছি, অধ্যাপক আর পিতা বলেছে মানে হচ্ছে এইটা এবং পিতা, তার মানে সি এফ ই, এই তিনটেকে কিন্তু আমি পাচ্ছি। মুছে দিই, সি ই এফ, এই তিনটেই পাচ্ছি। এরা হচ্ছে ভারতীয়, অধ্যাপক, এই যে এটা অধ্যাপক, আবার কিছু পিতা। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নিম্নলিখিত কোন মুঘল শাসকের নামে ফতেয়াবাদে একটি মসজিদ আছে? ফতেয়াবাদে একটি মসজিদ আছে কোন মুঘল শাসকের নামে বল? আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন, জাহাঙ্গীরি। আকবর, বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর। দেখো, যে মুঘল ফতেয়াবাদে কিন্তু যে মসজিদটি আছে সেটি বানিয়েছিল হচ্ছে হুমায়ুন। আমরা একটু ডিটেলসে দেখি। আচ্ছা দেখো, ফতেয়াবাদে হুমায়ুন একটি ছোট মসজিদ নির্মাণ করেছিলেন, যেটি হুমায়ুন মসজিদ নামে পরিচিত। দ্বিতীয় মুঘল সম্রাট এই হুমায়ুন শের শাহ সুরির কাছে যখন পরাজিত হয়, তখন এই ফতেয়াবাদে কিন্তু চলে আসে বসবাস করতে। তখন এই মসজিদটি নির্মাণ করেন হুমায়ুন, এই ফতেয়াবাদে একটি মসজিদ নির্মাণ করেন। হুমায়ুনের জন্ম হয়েছিল 1508 সালে, আর আফগানিস্তানের কাবুল শহরে। ঠিক আছে, হুমায়ুনের প্রকৃত নাম ছিল নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন। তিনি লাইবারির যে সিঁড়ি সেখান থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে মারা যান। হুমায়ুনের ভগ্নী গুলবদন বেগম কিন্তু পার্সি ভাষায় তার আত্মজীবনী হুমায়ুন নামা লিখেছেন। পার্সি ভাষায় তার আত্মজীবনী হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম। এক্সট্রা ইনফরমেশন গুলো মনে রাখবে, তোমাদের যে কোনো পরীক্ষা কিন্তু কাজে লাগবে। চলো পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি সফট কপি আউটপুট ডিভাইস? সফট কপি আউটপুট ডিভাইস মনিটর, ডেইজি, হুইল প্রিন্টার, প্লটার নাকি লেজার প্রিন্টার? দেখো, আউটপুট ডিভাইস এখানে সবকটাই রয়েছে, কিন্তু সফট কপি আউটপুট ডিভাইস হয়ে যাবে মনিটর। আমরা একটু দেখবো যে ডেইজি হুইল প্রিন্টারটা কেমন দেখতে হয়। দেখো, এই যে এই হচ্ছে ডেইজি হুইল প্রিন্টার, এটা কিন্তু হার্ড কপি আউটপুট ডিভাইস। এখান থেকে তোমরা হার্ড পাবে, হাতে মানে দেখতে পারবে যে প্রিন্টারের কি প্রিন্ট হয়ে আসলো। মনিটরে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, যদিও আউটপুট ডিভাইস, কিন্তু সেটাকে ধরতে পারছো না, সেটা সফট কপি। এবার প্লটার কি জিনিস? প্লটারটা দেখবো আমরা, এই যে এইরকম হচ্ছে প্লটার, এটাকেও তুমি হাত দিয়ে ধরতে পারবে, সেটা হচ্ছে তোমার সফট কপি থাকছে না, হার্ড কপি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর লেজার প্রিন্টার তোমরা জানো এটাও টাচ অ্যান্ড ফিল করা যায়। তাহলে এখানে সফট কপি আউটপুট ডিভাইস মনিটর। মনে থাকবে? চলো পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে দ্য লংগেস্ট রেস এই বইটি কে লিখেছেন? সালমান রুশিদ, টম ওয়াল্টার, রাস্কিন বন্ড নাকি নাসির হোসেন? দ্য লংগেস্ট রেস এই বইটি লিখেছেন হচ্ছেন টম ওয়াল্টার। আমরা টম ওয়াল্টার সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ জিনিস দেখব। দেখো, টম ওয়াল্টার কে ছিলেন? ইনি আমেরিকা বংশোদ্ভূত ভারতীয় অভিনেতা। তিনি হিন্দি সমাজ জগৎ এবং ভারতীয় থিয়েটারে কিন্তু পরিচিত ছিলেন। 2008 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এবং একটা তিনি বই লিখেছেন, সেটা হচ্ছে রিটার্ন অ্যাট রিয়ালাটো, দ্য লংগেস্ট রেস। এটা লেখা হচ্ছে টম ওয়াল্টারের। আসন্ন গগনযান মিশনের জন্য কোন ফার্ম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সাথে অংশীদারিত্ব করেছে বা ইসরোর সাথে পার্টনারশিপ করছে? কোন ফার্ম? টাটা এলাক্সি, টাটা পাওয়ার, টাটা মোটরস নাকি সুজুকি মোটরস?
দেখো এখানে বেশিরভাগ অপশন কিন্তু টাটার রয়েছে। টাটাই কিন্তু ইসরোর সাথে পার্টনারশিপ করেছে এই গগনযান মিশনের জন্য। ঠিক আছে, এবার টাটার কোনটা, অ্যালেক্সি নাকি পাওয়ার নাকি মোটরস? সঠিক উত্তর কিন্তু টাটা অ্যালেক্সি। টাটা অ্যালেক্সি পার্টনারশিপ করেছে ইসরোর সাথে। একটু ডিটেলসে দেখো, টাটা অ্যালেক্সি গগনযান মিশন ভারতের জন্য ভারতীয় মহাকাশযান ইসরোর সাথে একটি পার্টনারশিপ করেছে। প্রকল্পটি 3 দিনের একটি মিশন, 400 কিলোমিটার পদক্ষেপ উৎক্ষেপণ করবে, ভারতীয় সমুদ্র জলের অবতরণ করবে, মানে উৎক্ষেপণ থেকে শুরু করে অবতরণ পর্যন্ত কিন্তু এই টাটা অ্যালেক্সির কিন্তু থাকবে এবং পৃথিবীতে আনার মাধ্যমে মানুষের মহাকাশযানের ক্ষমতা একটি প্রদর্শনের মহড়া কিন্তু এই টাটা অ্যালেক্সি দেখাবে ইসরোর সাথে পার্টনারশিপ করে। নিচের কোনটি ভারত এবং বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বাছাই করা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন, কেন এটা বহুবার পরীক্ষায় এসেছে। এসএসসি, এমটিএস, রেলওয়ে, গ্রুপ ডি, তোমরা স্টেটের পিএসসি পরীক্ষাতেও, যে কোনো ধরনের কোর্টের পরীক্ষাতেও তোমরা এই প্রশ্নটা কিন্তু দেখবে যে একটি ভাসমান জাতীয় উদ্যান, এটি হচ্ছে কেইবুল লামজো জাতীয় উদ্যান। এটা মণিপুরে আছে, বিষ্ণুপুর জেলায়। মণিপুরের বিষ্ণুপুর জেলায় কিন্তু এই কেইবুল লামজো জাতীয় উদ্যান আছে, যেটি একমাত্র ভাসমান ফ্লোটিং উদ্যান বলতে পারো। পরের প্রশ্ন দেখো, মাইক্রোসফট ওয়ার্ডের 2010 ওয়ার্ডের যে 2010-এর যে ভার্সনটা রয়েছে সেখানে একটা শর্টকাট বলে দিচ্ছে Shift+F3, এইটা কিসের জন্য ব্যবহার করা হয়? শর্টকাটে ফন্ট সাইজ অপশন দেখার জন্য নাকি ফন্ট অ্যালাইন করার জন্য? শর্টকাটটি বড় হাতের ছোট হাতের টাইটেল কেসের মধ্যে পরিবর্তন করার জন্য নাকি ফন্ট কালার অপশন প্রদর্শন করার জন্য? 2010-এর যে মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সন যদি তোমরা ব্যবহার করে থাকো, দেখবে Shift আর F3 ব্যবহার করলে কিন্তু এইটা হয় যে বড় হাতের এবং ছোট হাতের মধ্যে যে টাইটেল কেস পাওয়ার দিতে হয় বা টু দি পাওয়ার দিতে হয়, এই টাইটেল কেসের কিন্তু পরিবর্তন করার জন্য Shift F3 ব্যবহার করা হয়। চলো পরের প্রশ্ন দেখবো। একটা ছোট্ট সিরিজ রয়েছে, দেখো বলছে কয়টি সংখ্যার আগে একটি অক্ষর আর ঠিক পরে একটি প্রতীক আছে? সংখ্যার আগে বলেছে, সংখ্যা দেখবো, সংখ্যার আগে অক্ষর আর পরে একটা চিহ্ন আছে। সংখ্যা দেখি, এই যে 6 একটা সংখ্যা, তার আগে বি এবং পরে একটা প্রতীক রয়েছে, তাহলে 6টাকে মার্ক করি। ঠিক পরে সংখ্যা দেখি, এই যে 2 এর আগে অক্ষর আছে, মানে অ্যালফাবেট রয়েছে, পরে একটা প্রতীক আছে, 2কে মার্ক করলাম। চলে আসি 8, আগে সংখ্যা আছে, আগে অক্ষর আছে, পরে একটা প্রতীক আছে, 8ও যাবে। চলে আসি 9, আগে কি বলেছে, আগে একটি অক্ষর আছে, আগে চিহ্ন আছে, হচ্ছে না। 5, আগে চিহ্ন আছে, হচ্ছে না। পরে 4-এ যদি যাই, 4-এর আগে অক্ষর আছে, অ্যালফাবেট আছে, পরে চিহ্ন আছে, হ্যাঁ 4 হচ্ছে। 7-এর আগে অক্ষর নেই, এটা চিহ্ন, পরে অক্ষর আছে, তাহলে কটা হলো? 1 2 3 4, 4টে হবে রাইট অ্যান্সার। ঠিক আছে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার তপশিলি বা এসটি এর শতাংশ কত? এসটি জনসংখ্যার পার্সেন্টেজ বলতে চেয়েছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী। এই এসটি জনসংখ্যা বা শিডিউল ট্রাইব কিন্তু 2011-র যে আদমশুমারি হয়েছিল সেখানে কিন্তু 8.6% এই তপশিলি উপজাতি বা শিডিউল ট্রাইব দেখা যায়। মোস্টলি বেশিরভাগ পাঞ্জাবের কিন্তু এরিয়াতে এই এসটি উপজাতির সংখ্যা বেশি। লাস্ট প্রশ্ন দেখো আজকের, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন? ভারতে গিয়েছিলেন লেখা হয়েছে। আচ্ছা, হিউয়েন সাং। এখানে প্রত্যেকটা বানানের ওপর তোমরা যাবে না, বানান অনেক ভুল আছে, গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করা, তাই যেভাবে বলে দিচ্ছি সেটা মনে রাখো। হিউয়েন সাং, এন্টলি, ফেক্সিয়ান বা ফাইয়েন বা ইবন বতুতা, এই 4টে অপশনের মধ্যে হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন কিন্তু হিউয়েন সাং। এই ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। এই হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় এসেছিল। আমরা একটু ডিটেলসে দেখি, হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পর্যটক এই হিউয়েন সাং কিন্তু এসেছিল। তিনার আরেকটা নাম আছে জুয়াং জাং নামেও পরিচিত। 14 বছর কিন্তু তিনি ভারতে ছিলেন এবং ভারতে থাকার পরে দ্য গ্রেট ট্রায়াং রেকর্ডস অন দ্য ওয়েস্টার্ন রিজিয়ন
এই বইতে তিনি হিউয়েন-সাং তার ভ্রমণ কথা কিন্তু লিখেছেন। হিউয়েন-সাং একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন। ভারতে সফরের তার যে মূল উদ্দেশ্য সেটা ছিল বৌদ্ধ ধর্মকে আরো অধ্যয়ন করা এবং বৌদ্ধ যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করা। তিনি বোধগয়া, যেখানে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মদান করেছিল, সেই বোধগয়া সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্থান কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং বোধি গাছের নিচে যেখানে ধ্যান করেছিলেন সেখানেও গেছেন, যেখানে তিনি বোধি গাছের নিচে ধ্যানও করেছেন। এবং একজন বিখ্যাত ভারতীয় সন্ন্যাসী শিলভদ্র, এর নামটা মনে রাখবে, শিলভদ্র নির্দেশনায় বৌদ্ধ দর্শনও কিন্তু অধ্যয়ন করেছেন এই হিউয়েন-সাং। 14 বছর ভারতে থেকেছিলেন চীনা পর্যটক। ঠিক আছে, এই ছিল আজকে টোটাল 40 কোশ্চেন, সেট 4 এর 40টা কোশ্চেন রয়েছে। তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগলো? বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে। তোমাদের যদি পিডিএফ লাগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফ্রি অফ কস্টে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। পড়াশুনো চালিয়ে যাও। দেখলেই তো সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী 25,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল। মনে আশা রেখে কিন্তু এখনো পড়াশোনাগুলো করতে হবে, পরীক্ষা কিন্তু হবে। এটা থেকে একটা আমরা শিক্ষা পেতে পারি যে দেখো, কোনো গভর্নমেন্ট কিন্তু দুর্নীতি করে কাউকে চাকরি দিতে পারে না। এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর থেকে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট দুর্নীতি করার আগে একবার ভাববে। ঠিক আছে, আর যারা যে সকল অযোগ্যরা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তারাও আর একবার ভাববে দুর্নীতি করার আগে বা চাকরির টাকা দিয়ে চাকরি করার আগে। তোমরা যারা এখনো পড়াশোনা করছো, তোমাদের কাছে খুব সুন্দর অপরচুনিটি, তোমরা পড়ালেখা করো, মন দিয়ে পড়তে থাকো। সফল সবাইকে হতেই হবে এক সময়। ঠিক আছে, এই বলে আজকে আমি ক্লাসটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের জন্য টাটা।